মানুষ চায় চিরদিন তরুণ থাকতে। কেমন হবে যদি বয়স তারুণ্যেই আটকে যায়? কাছের মানুষগুলো বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও নিজে তরুণ থাকা যায়। কথাগুলো শুনতে হয়তো ভালোই লাগছে, তবে জীবন থেকে একে একে প্রিয় মানুষগুলো হারিয়ে যাওয়ার পরে নিঃসঙ্গ একা বেঁচে থাকা কি এতই সহজ? আজকের এই মুভিতে আমরা এমনই এক তরুণীর গল্প শুনব, যার কাছে বয়সী হয়ে গিয়েছিল সবথেকে বড় অভিশাপ। মুভির এই দৃশ্যটি আপনি হয়তো কোথাও না কোথাও অবশ্যই দেখে থাকবেন। Dad, this is Adeline, you look exactly like this old friend of mine, Adeline Bowman. That's my mother. গল্পের শুরু হয় 31শে ডিসেম্বর 2014 সালে সান ফ্রান্সিসকো শহরে অ্যাডালাইন বোম্যান নামের একটা মেয়েকে দেখিয়ে, যার বর্তমান নাম জেনিফার লারসান। জেনিফার কয়েকটা নকল আইডি কার্ড বানানোর জন্য টনি নামের একটা ছেলের কাছে আসে এবং ভিন্ন ভিন্ন নাম দিয়ে বেশ কয়েকটা আইডি কার্ড বানায়। এরপরে জেনিফার তার বাসায় আসে। বাসায় তার পুরনো আমলের বেশ কিছু জিনিসপত্র ও ফটোগ্রাফস আছে, আর আছে তার পোষা কুকুর রিচ। জেনিফার এবার এ শহর থেকে দূরে কোনো গ্রামের ফার্ম হাউসে যাবে থাকার জন্য, আর এগুলোই সে রিচের সাথে বলছিল। জেনিফার এখানে সিভিক আর্কাইভ নামের এক অফিসে কাজ করে, যেখানে পুরনো আমলের দলিল দস্তাবেজ সরকারিভাবে সংরক্ষণ করে রাখা হয়। আজকে তাকে কিছু পুরনো নিউজ ডিলস দেওয়া হয় শেষবার চেক আপ করার জন্য। সে এগুলোর মধ্যে 1906 সালের একটা নিউজ রিলস দেখতে পায় এবং সেটা প্লে করে। আর এখানে আমাদের অ্যাডালাইন বোম্যানের জীবনের অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি তার জন্ম হয়েছিল 1908 সালে সান ফ্রান্সিসকো শহরের একটি হসপিটালে। 1929 সালে মায়ের সাথে বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজের নির্মাণ দেখতে গিয়ে তার পরিচয় হয় জেমস প্রেসকট নামের এক ইঞ্জিনিয়ারের সাথে। এর 3 মাস পরেই তাদের বিয়ে হয়। বিয়ের 3 বছর পরে তাদের একমাত্র মেয়ে ফ্লেমিংয়ের জন্ম হয়। 1937 সালে গোল্ডেন গেটের নির্মাণ চলাকালীন এক দুর্ঘটনায় তার হাজবেন্ড সহ মোট 10 জন মারা যায়। তার হাজবেন্ড মারা যাওয়ার 10 মাস পরে সে এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়। রাতে ড্রাইভিং করা অবস্থায় হঠাৎই স্নোফল হতে শুরু করে এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের এক হিমশীতল পানিতে পড়ে যায়, আর এত ঠান্ডায় তার হার্টবিট বন্ধ হয়ে যায়। ঠিক তখনই এক শক্তিশালী বজ্র এসে তার গাড়িতে পড়ে, যার ফলে অলৌকিকভাবে তার হার্ট আবারও বিট করতে শুরু করে। প্রায় 2 মিনিট পরে অ্যাডালাইন আবারও নিঃশ্বাস নেয়। তবে এই দুর্ঘটনায় তার শরীরে এমন কিছু হয়েছে যার ফলে তার বয়স আর কখনোই বাড়বে না। এই ঘটনার পরে বেশ অনেক বছর কেটে যায়, আর এখন তার মেয়েকে এবং তাকে একই বয়সী মনে হয়, যেটা স্বাভাবিকভাবেই লোকের নজরে পড়ে। এক ট্রাফিক পুলিশ তার লাইসেন্স দেখে বিশ্বাসই করতে পারছিল না যে তার বয়স 45 বছর। সে অ্যাডালাইনকে বলে, আমি আপনার লাইসেন্সটা নিয়ে যাচ্ছি, আপনি যখন এটা নিতে আসবেন তখন সাথে করে আপনার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসবেন। এই ঘটনার পরে অ্যাডালাইন ওখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যায় এবং তার এই অবস্থা নিয়ে রিসার্চ করতে শুরু করে। কিন্তু সেই সময় তার এই অবস্থার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না। এটা সম্পর্কে মানুষ ভবিষ্যতে জানতে পারবে। একদিন রাতে সে যখন বাসায় ফিরছিল তখন 2 জন FBI এজেন্ট তাকে ইনভেস্টিগেশনের নাম করে তাদের সাথে নিয়ে যায়। আসলে তারা অ্যাডালাইনকে রিসার্চ করার জন্য নিয়ে যাচ্ছিল, তবে সে কোনো রকমে তাদের ওখান থেকে পালিয়ে আসে। এখান থেকে যাওয়ার আগে সে তার মেয়েকে বলে, আমার বিষয়ে কেউ জিজ্ঞেস করলে বলবে আমি ইউরোপে ভ্যাকেশনে গিয়েছি, সেখান থেকে আর কখনোই আসবো না। এরপরে তোমার সাথে আমার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পরিচয়ে, যেখানে তুমি আমাকে নিজের বন্ধু হিসেবে পরিচয় দেবে। এরপর থেকে অ্যাডালাইন প্রতি দশকে তার পরিচয় বদলে ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে শুরু করে, যাতে আর কেউ তার বয়স নিয়ে সন্দেহ না করে। তো যাই হোক, এরপরে বর্তমানের দৃশ্য দেখানো হয়। অ্যাডালাইনের এক ফ্রেন্ড রেগান তাকে এক পার্টিতে আমন্ত্রণ করে। এখানে আসার পরে তাদের কথাবার্তায় বোঝা যায় রেগান অন্ধ এবং সে মনে করে অ্যাডালাইনও তার বয়সী। তারা 2 জন কথা বলছিল, ঠিক তখনই তার চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা এক লোকের উপর, যে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। তখনই অন্য একটা মেয়ে এসে সেই লোকটাকে কিস করে। পার্টি থেকে যাওয়ার সময় লিফটে সেই লোকটা আবারও আসে অ্যাডালাইনের সাথে কথা বলার জন্য। তার নাম অ্যালিস। অ্যালিস তার নাম জিজ্ঞেস করলে সে নিজেকে জেনি বলে পরিচয় দেয়। অ্যালিস তাকে ইমপ্রেস করার জন্য তার লেখা একটা কবিতা বলে এবং তার সম্পর্কে জানতে চায়। অ্যাডালাইন হেসে উত্তর দেয়, উপরে তোমার গার্লফ্রেন্ডকে একা রেখে এখানে আসা তোমার উচিত হয়নি। অ্যালিস জানায় সে তার ছোট বোন। অ্যালিস তার ঠিকানা জানতে চাইলে অ্যাডালাইন সেই কথাটা এড়িয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সে একটা রেস্টুরেন্টে তার মেয়ে ফ্লেমিংয়ের সাথে দেখা করার জন্য আসে, যে এখন 75 বছর বয়সী একজন বৃদ্ধা। ফ্লেমিং তাকে জানায় কয়েকদিনের মধ্যেই সে অ্যারিজোনায় চলে যাবে এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে থাকবে। কিন্তু অ্যাডালাইন চাইছিল সে গ্রামে যে ফার্ম হাউস কিনেছে ফ্লেমিং সেখানে গিয়ে তার সাথে থাকুক, যাতে সে তার কাছাকাছি থাকতে পারে। সে ফ্লেমিংকে বলে, তোমার এখন বয়স হয়েছে, আর অত দূরে গিয়ে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তাহলে তোমার খেয়াল রাখবে কে? ফ্লেমিং তার কথা মতো ওখানে থাকতে রাজি হয় না, কারণ সে চায় না তার কারণে অ্যাডালাইন আবারও নতুন কোনো সমস্যায় পড়ুক। পরের দিন অফিসের লাইব্রেরিতে তার এক কলিগ তাকে জানায় মিস্টার জোনাস নামের কেউ একজন অনেক দামি আর পুরনো একটা বই এই লাইব্রেরিতে ডোনেট করবে।
মিস্টার জোনাস আসলে অ্যালিস। অ্যালিস তাকে বলে, আমি এই প্রতিষ্ঠানের নতুন মেম্বার, আর আমি এর আগেও তোমাকে এখানে দেখেছিলাম। এটা বলে সে ফুলের নাম করে তাকে কয়েকটা বই দেয়। অ্যালিস বলে, আমি ওই মূল্যবান বইগুলো ডোনেট করতে প্রস্তুত, তবে ওই বইগুলো লাইব্রেরির পক্ষ থেকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাডালাইন এটাতে রাজি হয় না, কারণ সে চায় না তার ছবি তোলা হোক। অ্যালিস বলে, এর পরিবর্তে তুমি চাইলে আমার সাথে ডেটে যেতে পারো। আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তুমি আগে কখনো যাওনি। পরের দিন তারা দুইজন মাটির নিচে একটা টানেলের মধ্যে আসে। অ্যালিস বলে, এখানে অনেক বছর আগে জাহাজে করে মানুষ এসেছিল গোল্ড মাইনিং এর জন্য, যাদের সেই জাহাজগুলো তারা উপকূলে রেখে দিয়েছিল। বর্তমানে আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। এগুলো দেখার পরে অ্যাডালাইন অবাক হয়ে যায় এবং তার পেশা সম্পর্কে জিজ্ঞেস করলে অ্যালিস বলে, কলেজে থাকা অবস্থায় আমি ক্লাইমেট ডাটা অ্যানালাইজ করার জন্য একটা অ্যালগোরিদম তৈরি করেছিলাম। সেটার মাধ্যমেই আমি তখন অনেক টাকা পেয়েছিলাম, আর সেই টাকা দিয়েই এখন আমি এই রকম ঐতিহাসিক জিনিস খুঁজে বেড়াই। অ্যালিস অ্যাডালাইনের ব্যাপারে জিজ্ঞেস করলে সে শুধু তার কুকুরের কথা বলে। এখান থেকে যাওয়ার সময় অ্যাডালাইন তাকে বলে, আমি খুব শীঘ্রই অন্য কোথাও চলে যাব, এরপরে হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। অ্যালিস তাকে অন্য আরেক দিন তার সাথে আবারও ডেটে আসার প্রস্তাব দেয়। সে বলে, তুমি যদি আমার বলা জোক শুনে হাসো তাহলে তোমাকে কথা দিতে হবে তুমি আবারও আমার সাথে ডেটে আসবে। এরপরে সে একটা বোরিং জোকস বলতে শুরু করে। জোক শুনে অ্যাডালাইনের হাসি না লাগলেও অ্যালিসের এমন অবস্থা দেখে সে হেসে ফেলে এবং বলে, এমন খারাপ জোকস আমি আমার জীবনেও শুনিনি। কথা অনুযায়ী অ্যালিস তাকে পরের দিন তার বাসায় ডিনারের জন্য ইনভাইট করে। পরের দিন অ্যাডালাইন ব্যাংকে আসে তার অ্যাকাউন্টে সুসান ফ্লাইশার নামে একজনকে অ্যাড করার জন্য। অ্যাডালাইন অতীতে ভালো রেটযুক্ত কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিল, যার ফলে এখন তার অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে। আর সুসান ফ্লাইশার নামে যাকে সে তার অ্যাকাউন্টে অ্যাড করেছে সেটা পরবর্তী জায়গায় তার নতুন নাম হবে। তো যাই হোক, এরপরে সে অ্যালিসের বাসায় যায়। অ্যালিস তার জন্যই একটা স্পেশাল ডিশ বানায়। অ্যাডালাইন তার এমন কাজে অনেকটা ইমপ্রেস হয়ে যায়। কথার মাঝে অ্যালিস তাকে তার ফ্যামিলি সম্পর্কে বলে। সে বলে, আমার বাবা একজন জ্যোতিষবিজ্ঞানের প্রফেসর, তিনি এক অপ্রত্যাশিত ধূমকেতু আবিষ্কারের ফলে খ্যাতি অর্জন করেছিলেন। অ্যালিস তাকে আরও বলে, আমি তোমাকে প্রথমবার যখন দেখেছিলাম তখন তুমি অন্ধদের জন্য বানানো একটা বই পড়ার চেষ্টা করছিলে, যদিও আমি বুঝতে পেরেছিলাম তুমি অন্ধ নও, এবং তখনই আমার মনে হয়েছিল যেভাবেই হোক তোমার সাথে আমার কথা বলতেই হবে। অ্যালিস তার বিষয়ে জিজ্ঞেস করলে অ্যাডালাইন কিছুই বলতে চায় না। কথার মাঝেই অ্যালিস প্রথমে তার কাছে আসতে চাইলে অ্যাডালাইন তাকে বাধা দেয়, তবে শেষ পর্যন্ত সেও নিজেকে আটকে রাখতে পারে না। তারা একই সাথে রাত কাটায়। পরের দিন সকালে অ্যালিস তার এক ক্লায়েন্টের সাথে কথা বলছিল, তবে লোকটি পর্তুগিজ ভাষায় কথা বলায় সে তার সাথে ঠিকমতো কথা বলতে পারছিল না। অ্যাডালাইন তার কাছ থেকে ফোনটা নিয়ে তাকে ডিটেলসে বুঝিয়ে দেয়। ভিন্ন ভিন্ন জায়গায় বহু বছর ধরে থাকার ফলে সে 4-5টা ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে। তো যাই হোক, এরপরে সে খুশি মনে বাসায় ফিরছিল। তখন পার্কের একটা ফাঁকা চেয়ার দেখে তার অতীতের কিছু কথা মনে পড়ে। বহু বছর আগে এখানে তার জন্যই কেউ একজন অপেক্ষা করছিল, যে অ্যাডালাইনকে প্রপোজ করার জন্য তার সাথে একটা রিংও নিয়ে এসেছিল। অ্যাডালাইন এটা দূর থেকে দেখাই বুঝে গিয়েছিল এবং তখন তার সাথে দেখা না করেই চলে গিয়েছিল, কারণ সে চাইছিল না নতুন করে কোনো সম্পর্কে জড়াতে। এই লোকটা কে ছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো বাসা আসার পরে অ্যাডালাইন দেখে তার কুকুরটা অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে জানায় এর সময় ফুরিয়ে এসেছে। আসলে এই কুকুরের পূর্বপুরুষরাও অ্যাডালাইনের সঙ্গী ছিল, আর এখন একেও হারানোর পরে অ্যাডালাইন অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। রাতে সে যখন অফিস থেকে বাসায় ফিরছিল তখন সে দেখে অ্যালিস তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। অ্যাড্রেস সে লাইব্রেরি থেকে তার এক কলিগের কাছ থেকে নিয়েছিল, যে কারণে অ্যাডালাইন রেগে গিয়ে তাকে বলে, আমি তোমাকে অ্যাড্রেস দিতে চাইনি, তার একটা কারণ ছিল, আর আমি খুব শীঘ্রই এখান থেকে অন্য কোথাও চলে যাব। এটা বলে সে চলে যায়। এরপরে সে তার মেয়ের কাছে এসে অ্যালিসের কথা বলে। সে বলে, প্রিয় মানুষদের মিথ্যা বলে তাদের কাছ থেকে পালাতে পালাতে সে হাঁপিয়ে উঠেছে। ফ্লেমিং তাকে বলে, তোমাকে যারা সন্দেহ করত তাদের কেউই আর বেঁচে নেই, তোমার আবার নতুন করে জীবন শুরু করা উচিত। ভবিষ্যতে কি হবে সেটা পরে দেখা যাবে। এরপরে অ্যাডালাইন অ্যালিসের অ্যাপার্টমেন্টে যায় এবং সেখানকার কেয়ারটেকারের মাধ্যমে তাকে সরি বলে, এবং সে অ্যালিসকে বলে সে তাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে সে আগে কখনো যায়নি। এরপরে সে অ্যালিসকে বহু পুরনো এক পিকচার হাউসে নিয়ে যায়, যেখানে 1930 সালের দিকে মানুষ গাড়িতে বসেই মুভি দেখত। কৃত্রিমভাবে খুবই সুন্দর করে এই জায়গাটা সাজানো হয়েছিল। এরপরে তারা সেখানে বসেই গল্প করতে শুরু করে। অ্যালিস তার বাবা মায়ের অ্যানিভার্সারি উপলক্ষে অ্যাডালাইনকে ইনভাইট করে, আর অ্যাডালাইনও রাজি হয়ে যায়। এরপরে তারা সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে অ্যালিসের বাবা মাকে দেখানো হয়, যারা অ্যালিসের গার্লফ্রেন্ড জেনির বিষয়ে কথা বলছিল, অর্থাৎ অ্যাডালাইনের বিষয়ে কথা বলছিল। এর একটু পরেই অ্যালিসরা তাদের বাসায় চলে আসে। অ্যালিস জেনিকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। ঠিক সেই সময় অ্যালিসের বাবা সেখানে চলে আসে। অ্যালিস জেনিকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগেই সে তাকে অ্যাডালাইন বলে ডেকে ওঠে।
যেটা শুনে ওখানকার সবাই অবাক হয়ে যায়। আসলে উইলিয়ামই অ্যাডালাইনের সেই পুরাতন প্রেমিক, যে সেই দিন পার্কে অ্যাডালাইনের জন্য অপেক্ষা করছিল। তো যাই হোক, উইলিয়াম তাদের কাছে এসে বলে জেনিকে দেখতে হুবহু তার এক পুরানো ফ্রেন্ডের মতো, যার নাম ছিল অ্যাডালাইন বোম্যান। জেনি বলে এটা তার মায়ের নাম, তিনি 6 বছর আগে মারা গিয়েছেন। সন্দেহ এড়ানোর জন্য সে উইলিয়ামকে জিজ্ঞেস করে তার মাকে সে কীভাবে চেনে। উইলিয়াম জানায় লন্ডনে থাকা অবস্থায় তারা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। জেনি বলে 60-এর দশকে সে ওখানেই থাকতো, এরপরে সে প্যারিসে মুভ করে এবং আমার বাবার সাথে তার পরিচয় হয়। তো যাই হোক, এরপরে সবাই ওখান থেকে চলে যায়, কিন্তু উইলিয়াম এখনও এই বিষয়টা বুঝে উঠতে পারছিল না। সে কিছুতেই এটা বিশ্বাস করতে পারছিল না। এরপরে উইলিয়ামের সাথে অ্যাডালাইনের কিভাবে সম্পর্ক হয়েছিল সেটা দেখানো হয়। রাস্তায় একদিন অ্যাডালাইনের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, উইলিয়াম তখন তাকে সাহায্য করেছিল, আর এভাবেই তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়েছিল। লন্ডনে উইলিয়ামের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে সে অ্যাডালাইনকে নিয়ে ইউএসএ চলে এসেছিল, আর এখানেই সে তাকে বিয়ের জন্য প্রপোজ করতে চাইছিল, কিন্তু অ্যাডালাইন তাকে না বলেই সেখান থেকে অন্য কোথাও চলে গিয়েছিল। তো যাই হোক, পরের দিন তারা সবাই অ্যালিস এবং জেনির কিভাবে প্রথম দেখা হয়েছিল সে বিষয়ে কথা বলছিল। অ্যালিসের মা এর মধ্যেই উইলিয়ামকে জিজ্ঞেস করে তোমার সাথে জেনির মায়ের সম্পর্ক হয়েছিল কিভাবে। এরপরে উইলিয়াম তাদের সম্পর্কের বিষয়ে বলতে শুরু করে, তবে এ বিষয়ে বলার সময় বারবারই সে খুবই আগ্রহের সাথে তার প্রশংসা করছিল এবং অ্যাডালাইনের দিকে তাকিয়েই সেগুলো বলছিল। এগুলো শোনার পরে অ্যালিসের মা রাগ করে ওখান থেকে চলে যায়। সে উইলিয়ামকে বলে তুমি বারবারই বলছো সে তোমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আর এগুলো বলার সময় তোমার মুখের এক্সপ্রেশন অন্যরকম ছিল। উইলিয়াম বলে জেনিফার দেখতে একদম তার মায়ের মতোই, তাকে দেখার পরে আমার কিছু পুরানো স্মৃতি মনে পড়ে গিয়েছিল, আর তুমি তো এগুলো শুনতে চেয়েছিলে, এখন কি জেলাস হচ্ছে। তো যাই হোক, বিকালে অ্যালিস তার বাবার এমন আচরণের জন্য তার কাছে ক্ষমা চায় এবং বলে তোমার মা নিশ্চয়ই অনেক সুন্দরী ছিল, যে কারণে আমার বাবা এখনও তার ফিলিংস ধরে রেখেছে। রাতে তারা সবাই মিলে এক ধরনের কুইজ টাইপের গেম খেলে। উইলিয়াম এই গেমে পরপর 47 বার জিতেছে, তাই সে কনফিডেন্ট ছিল এবারেও সেই জিতবে। তবে খেলা শুরু হওয়ার পরে অ্যাডালাইন পরপর 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়। এদিকে উইলিয়াম খেলার মাঝে মাঝেই অ্যাডালাইনের দিকে আর চোখে তাকাচ্ছিল। তো খেলার মধ্যে কথায় কথায় অ্যাডালাইন জানতে পারে উইলিয়াম যে ধূমকেতুটা আবিষ্কার করেছিল সেটার নাম সে ডেলা রেখেছিল, যেটা আসলে অ্যাডালাইনের ডাকনাম। এটা শুনে অ্যাডালাইন বুঝতে পারে যে উইলিয়াম তাকে আসলেই অনেক বেশি ভালোবাসত। এরপরে অ্যাডালাইন বাইরে এসে আকাশ দেখছিল, যেখানে আগে থেকেই উইলিয়াম বসেছিল। অ্যাডালাইন তাকে জিজ্ঞেস করে আপনি আমার মায়ের নামে কেন ধূমকেতুর নাম রেখেছিলেন। উইলিয়াম বলে ধূমকেতু 200 বছর পর পর পৃথিবীর কাছে আসে, আর সেটা খুবই অল্প সময়ের জন্য, ঠিক তোমার মায়ের মতো, যে আমার জীবনে খুবই অল্প সময়ের জন্য এসেছিল। আমি আমার মনের কথাটুকুও তাকে বলতে পারিনি, তার আগেই সে চলে গিয়েছিল। এটা বলে চলে যাওয়ার সময় অ্যাডালাইন তাকে বলে তিনিও আপনাকে ভালোবাসতেন। রাতে অ্যালিস অ্যাডালাইনকে জানায় সে তাকে ছাড়া তার জীবন কল্পনাও করতে পারবে না, সম্ভবত সে তার প্রেমে পড়ে গিয়েছে। তো যাই হোক, সকালবেলায় বাসায় কেউ ছিল না। অ্যাডালাইন বাইরে এসে উইলিয়ামকে এই বিষয়ে জিজ্ঞেস করে। উইলিয়াম তখন তার মাথার উপরে একটা ছোট্ট পোকা দেখতে পায়, যেটা সরাতে গিয়ে জেনির হাতের একটা কাটা দাগ দেখে সে চমকে ওঠে। সে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অ্যাডালাইন হাঁটতে যাওয়ার নাম করে ওখান থেকে চলে যায়। এরপরে উইলিয়াম তার গ্যারেজে গিয়ে তার এবং অ্যাডালাইনের পূর্ণ ছবি এবং জিনিসপত্র দেখতে শুরু করে। আসলে অ্যাডালাইন উইলিয়ামের সাথে জঙ্গলে ঘোরার সময় তার হাতে আঘাত পেয়েছিল এবং তখন উইলিয়াম সেটা নিজের হাতে সেলাই করে দিয়েছিল। উইলিয়াম বুঝে ফেলে জেনি আসলে অ্যাডালাইন। এরপরে সে অ্যাডালাইনের কাছে যায় এবং তার হাতের কাটা দাগ দেখিয়ে বলে তুমি হচ্ছে অ্যাডালাইন, আমি নিজের হাতেই এটা সেলাই করে দিয়েছিলাম, দয়া করে এবার সত্যিটা বলো, এটা আসলে কিভাবে সম্ভব। অ্যাডালাইন তাকে সবটা খুলে বলে এবং বলে এর জন্যই সে তাকে ছেড়ে গিয়েছিল। উইলিয়াম বলে এতগুলো বছর তুমি কোনো লক্ষ্য ছাড়াই শুধু পালিয়েছ, এখন থেকে তুমি নিজের জন্য বাঁচবে, অ্যালিসের জন্য হলেও তুমি এখানে থেকে যাও। তবে সে উইলিয়ামের কথা না শুনে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে ফিরে এসে অ্যালিসের জন্য একটা চিঠি লিখে ওখান থেকে চলে যায়। অ্যালিস চিঠি নিয়ে বাইরে এসে দেখে অ্যাডালাইন তার গাড়ি নিয়ে চলে গিয়েছে। সে তার বাবাকে জেনির বিষয়ে জিজ্ঞেস করে। উইলিয়াম বলে সে আর কখনোই ফিরে আসবে না, আর সে যে কারণে চলে গিয়েছে সেটা তোমাকে বোঝাতেও পারবে না। তবে অ্যালিস কিছুতেই মানতে চাইছিল না, সে অ্যাডালাইনকে খোঁজার জন্য যাচ্ছিল। উইলিয়াম তাকে আবারও জিজ্ঞেস করে তুমি কিভাবে বুঝলে যে তুমি তাকে ভালোবাসো। অ্যালিস বলে কারণ তাকে ছাড়া আমার জীবনের কোনো অর্থই নেই। এদিকে অ্যাডালাইন যেতে যেতে ভাবছিল কিভাবে সে তার এই বয়স না বাড়ার কারণে সে তার কাছের প্রিয় মানুষদের হারিয়েছে। সে একটা সিদ্ধান্ত নেয়। ফ্লেমিংকে ফোন করে সে বলে এখন থেকে সে আর পালাবে না, ভবিষ্যতের কথা ভেবে সে তার বর্তমান নষ্ট করবে না। সে আবারও অ্যালিসদের বাসায় যাওয়ার জন্য গাড়ি ঘোরাচ্ছিল। ঠিক তখনই অন্য আর একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। এদিকে অ্যালিসও খুঁজতে খুঁজতে তার ওখানে চলে আসে। অ্যাক্সিডেন্টের ফলে অ্যাডালাইনের হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল, প্রায় মৃত অবস্থা। চারিদিকে সেই দিনের মতো বরফ পড়তে শুরু করে। অ্যালিস তার হার্টবিট ফেরানোর চেষ্টা করে,
তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়, কিন্তু কোনোভাবেই তার হার্টবিট ফিরে আসছিল না। ঠিক তখনই আরও একটা বজ্র এসে তার গাড়ির উপরে পড়ে, যার ফলে তার হার্টবিট আবারও ফিরে আসে। হসপিটালে অ্যালিস তার পাশে বসে বলে, আমি জানি তুমি কেন পালিয়েছ। গতকাল রাতে আমি তোমাকে যে কথাটা বলেছিলাম তুমি তার জন্যই পালিয়েছ। অ্যাডালাইন অ্যালিসের ভিতরে থাকা ফিলিংসটা বুঝতে পারে। সে বুঝতে পারে তার বাবার মতো সেও তাকে মন থেকেই ভালোবাসে। অ্যাডালাইন এবার অ্যালিসের কাছ থেকে তার বয়স না বাড়ার বিষয়টা আর না লুকিয়ে সবটাই খুলে বলে। এরপরে অ্যাডালাইনকে দেখার জন্য ফ্লেমিং সেখানে আসে এবং সে অ্যালিসের সামনে নিজেকে অ্যাডালাইনের দাদি বলে পরিচয় দেয়, যেটা শুনে সে একটু বিব্রত বোধ করে, কারণ এখন সে সবটাই জানে। ফ্লেমিং এটা শোনার পরে অনেক খুশি হয়, কারণ সে প্রায়ই অ্যাডালাইনকে নতুন করে জীবন শুরু করতে বলতো। তো যাই হোক, পরের দিন অ্যালিসের বাবার অ্যানিভার্সারি। দেখা যায় অ্যাডালাইন আবারও নতুন একটা কুকুরকে অ্যাডাপ্ট করেছে। সে অ্যালিসের বাবার অ্যানিভার্সারিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। মিরর থেকে আসার সময় সে কিছু একটা দেখে প্রচণ্ড রকম অবাক হয়ে যায়। সে এবার ভালোভাবে দেখে তার একটা চুল পেকে গিয়েছে, তার মানে তার বয়স আবারও বাড়তে শুরু করেছে। আর এটা হয়েছিল এবারের অ্যাক্সিডেন্টের ফলে। প্রথমবার যেভাবে তার বয়স থেমে গিয়েছিল, ঠিক একইভাবে এবারের অ্যাক্সিডেন্টের ফলে তা আবার স্বাভাবিক হয়ে যায়। অ্যাডালাইন খুশিতে কান্না করে দেয়। এর অর্থ এখন থেকে সে একজন স্বাভাবিক মানুষের মতো বাঁচবে এবং তার প্রিয় মানুষটার সাথেই বুড়ো হবে। You are my comet. I don't expect when I saw you. I can't even believe when you stare. You look at my eyes. Your smile seems like Weasley, melting my heart, melting my cocotte. I drastically aspire. I'm waiting here for your incanted face, for your incanted stare. You are like comet, came to my life for a glance, still influencing my mind, my weak memory. I can't pass into oblivion. Your face, your voice, your eyes, your act, that went far away from my galaxy, like a comet.